প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। তোমরা যারা যাতে এই মুহূর্তে পড়াশোনা একটু এগিয়ে নিয়ে যেতে পারো, তার জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আজ আমরা দশম শ্রেণীর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্পর্কে পড়ব। এর মধ্যে মূলত আমরা বংশগতি অংশটিকে বেছে নেব। তবে এর প্রসঙ্গে বলে রাখি, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদেরও বংশগতি ও প্রকরণ বা ভেদ বলে একটি অধ্যায় আছে, সেখানেও বংশগতি বলে একটি অংশ আছে। তার প্রথমে সাধারণ অংশের জন্য এই ভিডিওটি তোমরা দেখতে পারো। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি জীববিজ্ঞান জগতে এক নবযুগের সূচনা হয়েছিল, যে পদ্ধতিতে জীবের ভেতরের ও বাইরের বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত ও প্রকাশিত হয়, তার মৌলিক সূত্রগুলি এই সময়েই আবিষ্কৃত হয়েছিল। ওই সূত্রগুলির মধ্যেই বর্তমানে বংশগতির যে বীজ লুকিয়েছিল তা এক কথায় তৈরি হয়েছিল। তোমরা এটা জানো যে কোনো প্রাণীর সন্তান সবসময় তার জনিত্রীজনুর মতনই হয়, অর্থাৎ মানুষের সন্তান সবসময় মানুষের মতোই হয়। এটা একটি ধ্রুব সত্য। এই সত্য থেকে এটাই প্রমাণিত হয় যে পিতামাতার বৈশিষ্ট্যগুলি সবসময় সন্তানের মধ্যে সঞ্চারিত হয় এবং পিতামাতা থেকে সন্তানের ভেতর এই বৈশিষ্ট্যের সঞ্চারণকেই বংশগতি। অর্থাৎ যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক চারিত্রিক বৈশিষ্ট্য জনন কোষের মাধ্যমে জনিত্রীজনু থেকে পরবর্তী জনুতে অর্থাৎ অপত্য জনুতে সঞ্চারিত হয়, তাকেই আমরা বংশগতি বলি। এবার আসি বংশগতিবিদ্যা সম্পর্কে। জীববিদ্যার যে শাখায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলি অপত্যে প্রকাশ, বংশ পরম্পরায় ওই বৈশিষ্ট্যের নতুন জনুতে প্রেরণ, নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি এবং পদ্ধতিগুলিকে নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় বংশগতিবিদ্যা। এরপর চলে আসি বংশগতিবিদ্যা এবং তার অগ্রগতি সম্পর্কে। তোমরা সবাই জানো যে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে সুপ্রজননবিদ্যা বা বংশগতিবিদ্যার জনক বলা হয়, কারণ তিনি প্রথম বংশগতির নিয়ম বা সূত্রগুলি আবিষ্কার করেছিলেন। তবে এটা জানলে তোমরা অবাক হবে যে তিনি তার জীবনকালে তার যে খ্যাতি তিনি দেখে যেতে পারেননি। মেন্ডেলের আবিষ্কৃত তথ্য বহু বছর পর ব্রুনের একটি স্বল্প প্রচারিত বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রায় 35 বছর ধরে তার আবিষ্কৃত তথ্যের কথা লোকে জানতে পারেননি। পরে বিজ্ঞানী ডিপ ভ্রিস, জার্মানির কোরেন্স, অস্ট্রিয়ার টেসারমার্ক প্রভৃতি আলাদা আলাদাভাবে উদ্ভিদের বংশগতি সম্পর্কে পরীক্ষা করতে গিয়ে মেন্ডেলের আবিষ্কৃত তথ্য সম্পর্কে জানতে পারেন। এরপর এই বংশগতিবিদ্যাকে আরও এগিয়ে নিয়ে যান বিজ্ঞানী মুলার, লেডারবার্গ, ওয়াটসন, ক্রিক। আর দুজন বিজ্ঞানীর কথা না বললেই নয়, তোমরা নিশ্চয়ই জানো বিজ্ঞানী নিরেনবার্গ এবং ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা কোষের বাইরে জিন সংশ্লেষ করেন, এর জন্য নোবেল পুরস্কার পান। তারাও কিন্তু এই বংশগতিবিদ্যাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করেছিল। এরপর আমরা পড়ব যে বংশগতিবিদ্যা পড়ার প্রয়োজনীয়তা কী।
দেখো যে মানুষের সাংস্কৃতিক বিপ্লবের উপর বংশগতিবিদ্যার একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। মানুষ তার নিজের প্রয়োজনে এই বংশগতিবিদ্যাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভিদ প্রাণীর প্রজাতি সৃষ্টি করেছে। তার ফলে বংশগতিবিদ্যার উন্নতি সাধন হয়েছে। যুগ যুগ ধরে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, পশুপালন বিপ্লব বা বিজ্ঞানের বহু শাখায় বিপ্লব ঘটনার মূলে রয়েছে বংশগতিবিদ্যা। আগে যে সমস্ত ধারণা অলীক বা ভ্রান্ত বলে মেনে নেওয়া হতো, সেই সমস্ত ধারণার বা ভ্রান্ত ধারণার বা সেই সমস্ত ধারণার অবসান ঘটিয়েছে বংশগতিবিদ্যা। এছাড়া বিভিন্ন বংশানুক্রমিক রোগের সঞ্চারণ পদ্ধতি আবিষ্কার করে বংশগতিবিদ্যা। এর ফলে আমাদের যে চিকিৎসা স্বাস্থ্য তাতেও অনেক নতুন নতুন বিষয় সংযোজন হয়েছে। এরপর আসি প্রকরণ। এটি কেবলমাত্র দশম শ্রেণীর জন্য। দেখো, বিভিন্ন কারণে একই প্রজাতির জীবের জিন বা ক্রোমোজোমের পুনর্বিন্যাসের জন্য যে সমস্ত বংশগতভাবে সঞ্চারণযোগ্য পার্থক্য সূচক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাকে প্রকরণ বলা হয়। সাধারণত এই প্রকরণ এক প্রকার বলা যায়, সাধারণ এক কথায় জীবের ভেতরকার প্রভেদ। এর অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ আমরা যদি ধরে নিতে পারি যৌন জনন, মিউটেশন, জলবায়ুর পরিবর্তন, অঙ্গের ব্যবহার অনেকগুলোই ধরা যায়। তবে এখানে আমি কেবলমাত্র দুটি পয়েন্টই আমি উল্লেখ করেছি। এছাড়াও দশম শ্রেণীতে তোমাদের যে দুটো উদাহরণ আছে প্রকরণ সম্পর্কে, যে মানুষের যুক্ত এবং মুক্ত কানের লতি এবং রোলার এবং স্বাভাবিক জীব। দেখো, মুক্ত এবং সংযুক্ত কানের লতি, এটা তোমরা একটু খেয়াল করে দেখো ছবিটা, যে এটা হলো মুক্ত কানের লতি, আর এটা হলো সংযুক্ত কানের লতি। একজোড়া অটোজোমীয় প্রকট জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে, আবার একজোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে। তার ফলেই আমাদের এরকম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এরপরে আরেকটি পড়বে তোমরা, যে রোলার এবং স্বাভাবিক জীব। তোমরা দেখেছো যে মানুষের পপুলেশনের প্রায় 70 থেকে 80% লোক তার জীবকে পার্শ্বীয়ভাবে গোটাতে পারে। বাকি ব্যক্তিরা জীবকে গোটাতে অক্ষম। এই জীব গোটানোর যে প্রক্রিয়া, অর্থাৎ যেটাকে রোলার জীব বলা হয়, এটা একটা অটোজোমীয় প্রকট বৈশিষ্ট্য, যা দুটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। অন্যদিকে জীব গোটাতে না পারা বা অক্ষম হওয়াটি এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপর আসি বংশগতিবিদ্যা সংক্রান্ত কয়েকটি পরিভাষা। প্রথমেই আসি জিন কাকে বলে। এক জনু থেকে পরবর্তী জনুতে জৈবিক বার্তা বহনকারী জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক ক্রোমোজোম স্থিত ডিএনএর ক্ষুদ্রতম একককে জিন বলা হয়। এখানে একটু লেখাতে ভুল আছে, অর্থাৎ বানানে কিছু ভুল আছে, ওটা তোমরা একটু খেয়াল করে নেবে। এরপর আসি লোকাস। ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট স্থানগুলিতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। তোমরা দেখে নাও যে এইটা যদি একটা ক্রোমোজোম হয়,
আঁকাটা অতটা ভালো হচ্ছে না, তোমরা একটু চেষ্টা করবে, যে এই ক্রোমোজোমের যে যে বিন্দুতে জিনগুলি অবস্থান করে তাকে আমরা কি বলি এক কথায় লোকাস। এরপর আসি জিনোম। কোনো জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের বর্তমান জিনগুলিতে একত্রে জিনোম বলে। যেমন মানুষের ডিপ্লয়েড 2n সমান 46। এখানে হ্যাপ্লয়েড জনন কোষে অর্থাৎ এনে কটা থাকবে বলো 23। অর্থাৎ জনন কোষে কি থাকে না এক সেট, একটা ক্রোমোজোমের সেট থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের সেট থাকে। এটাই মানুষের জিনোম বলা হয়। এটাই পিতামাতা থেকে অর্থাৎ পিতার দেহ এবং মাতার দেহ থেকে অপত্য জীবে আসে। মানুষের জিনোমে প্রায় 25,000 থেকে 33,000 পর্যন্ত জিন দেখতে পাওয়া যায়। এরপর চরিত্র। কোনো জীবের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে একত্রে একটি চরিত্র বলা হয়। এই চরিত্র বংশগতভাবে সঞ্চারিত হয়। যেমন দেখো মটর গাছের ক্ষেত্রে যদি ধরে নিই, মটর গাছের ক্ষেত্রে উচ্চতা হলো একটি চরিত্র। এর দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, যেমন লম্বা এবং বেটে। লম্বাটি টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, বেটে বৈশিষ্ট্যকে আমরা স্মল টি দিয়ে বোঝাই। অ্যালিল। যখন কোনো জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনদ্বয় পৃথক গুণ বহন করে তখন ওই জিনদ্বয়কে পরস্পর অ্যালিল বলা হয়। যেমন দেখবে যে জীবের প্রায় সমস্ত অটোজোমগুলি এক জোড়া করে থাকে, অর্থাৎ প্রতিটা জিনেরই ওই জন্য প্রায় দুটি করে অ্যালিল দেখতে পাওয়া যায়। যেমন যদি লম্বা বৈশিষ্ট্য মটর গাছের ক্ষেত্রে আমরা ধরে নিই, তবে তার দুটি অ্যালিল আছে। এটা হলো যদি ধরে নাও এটা এক জোড়া ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। এটাতে বড়টি লম্বা বৈশিষ্ট্যের জন্য, বেটে বৈশিষ্ট্যের জন্য ছোটটি, এটা পরস্পর অ্যালিল। প্রকট জিন। একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবে একজোড়া গুণের মধ্যে যে গুণটি প্রথম অপত্যজনুতে প্রকাশ পায় তাকে অন্যটির সাপেক্ষে প্রকট জিন বলা হয়। যেমন মটর গাছের যদি ধরে নাও বড়টি প্রকট বৈশিষ্ট্য লম্বা মটর গাছ, ছোটটি এবং ছোটটি বেটে মটর গাছ। এদের প্রথম অপত্যজনুতে সবসময় লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে, তাই লম্বা বৈশিষ্ট্যটি হলো প্রকট জিন। প্রচ্ছন্ন জিন। একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবের একজোড়া গুণের মধ্যে যে গুণটি প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন জিন বলে। এইখানে দেখো যে এই ক্রসটিতে প্রথম অপত্যজনুতে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছিল, কিন্তু এই বেটে বৈশিষ্ট্যটি কিন্তু আছে, কিন্তু সুপ্ত অবস্থায় আছে। তাই এই বৈশিষ্ট্যটি বা এই জিনটি হলো প্রচ্ছন্ন জিন, যেটা দেখো F1 জনুতে প্রকাশ পায়নি,
F1 জন্য থেকে প্রকাশ পেয়েছে, না প্রকট বৈশিষ্ট্য বড়টি প্রকাশ পেয়েছে, তাই এটি হলো বড়টি বা লম্বা বৈশিষ্ট্য হলো প্রকট জিন। স্মলটি অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটা হলো বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি হলো প্রচ্ছন্ন জিন। এরপর আসি হোমোজাইগাস। কোনো ডিপ্লয়েড জীবের সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে তবে ওই জীবকে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে হোমোজাইগাস বলে। দেখো এবার একটু বুঝে নিই। দেখো এটি একটি ডিপ্লয়েড জীবের এক সেট ক্রোমোজোম। এখানে এইটি একটি লোকাস, এইটি একটি লোকাস। এই লোকাসে ধরো একই ধরনের জিন অবস্থান করছে, এইটা, অথবা এটা। তখন এই জীবটা কীরকম হচ্ছে, এইটা অথবা এইটা। এই জীবটা বিশুদ্ধ জীব। এই ধরনের জীবকে বা হোমোজাইগাস বলা হয় এবং জাইগোটগুলিকে হোমোজাইগোট বলা হয়। তবে এক্ষেত্রে মনে রাখবে যে এই জীবটি কেবলমাত্র এখানে লম্বা বা বেটে বৈশিষ্ট্যের জন্যই হোমোজাইগাস। যেমন ধরো আর একটু বুঝিয়ে দিই। ধরো এই লোকাসে, মটর গাছের ক্ষেত্রে এই লোকাসে টিটি হোমোজাইগাস, কিন্তু অপর একটি লোকাস ধরো বুঝে গেল তো? তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে মটর গাছের কেবলমাত্র এই জীবটি লম্বা বৈশিষ্ট্যের জন্য হোমোজাইগাস, কিন্তু মটর বীজের গোলাকার বা কুঞ্চিত সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা কিন্তু হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস কোনো ডিপ্লয়েড জীবের সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনদ্বয় বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করলে তবে ওই জীবটিকে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে হেটেরোজাইগাস বলে। এখানে জীব দিকে করা আছে, ওটা জীবটিকে হবে। এবার একটু আগের মতো করে বুঝে নিই। দেখো এইখানে যদি এক সেট ক্রোমোজোম হয় তবে একই লোকাসে যদি আলাদা আলাদা ধরনের জিন থাকে, একটাতে টি, একটাতে ক্যাপিটাল টি, একটাতে স্মল টি, তবে জীবটি এই লম্বা বৈশিষ্ট্যের জন্য হেটেরোজাইগাস, কিন্তু অন্যান্য কোনো বৈশিষ্ট্যের জন্য এটা হোমোজাইগাস হতেই পারে, কিন্তু আমরা কেবলমাত্র লম্বা বৈশিষ্ট্যের জন্য জীবটাকে হেটেরোজাইগাস বলবো। বোঝা গেল প্রত্যেকের? বিশুদ্ধ জীব কোনো জীবে কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় প্রজননের মাধ্যমে যদি অপরিবর্তিত অবস্থায় প্রকাশ পায় তবে ওই জীবটিকে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বিশুদ্ধ জীব বলা হয়। যেমন ধরো বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ খর্ব মটর গাছ, তাদের ওই লম্বা বৈশিষ্ট্যটা তারা বংশ পরম্পরায় বজায় রেখেছে, তাই লম্বা বৈশিষ্ট্যের জন্য ওরা বিশুদ্ধ জীব। কিন্তু অন্যান্য কোনো বৈশিষ্ট্য, যেমন ধরো মটর ফল, ফুলের বর্ণ, ফলের আকৃতি, এগুলো পরিবর্তিত হতেই পারে, তার জন্য জীবটা বিশুদ্ধ নয়। কিন্তু যদি আমি দেখি যে মটর গাছটি দীর্ঘ প্রজন্মের পর প্রজন্ম লম্বা, তবে বলতে পারি ওই লম্বা বৈশিষ্ট্যের জন্য ওই মটর গাছটি বিশুদ্ধ জীব। এরপরে
সংকর জীব। দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের মিলনের ফলে যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি হয় তাকে বলা হয় সংকর জীব। যেমন ধরো, দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে নাও, আগের মতনই উদাহরণ। ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটা হচ্ছে লম্বা বিশুদ্ধ জীব। স্মল টি এটা কি না খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটাও একটা বিশুদ্ধ জীব। দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত যখন জীব, অর্থাৎ একটি লম্বা বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীব আর একটা খর্ব বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীব, এদের মিলনের ফলে যে জীব তৈরি হবে তাকে আমরা কি বলবো? সংকর জীব। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এই জীবটি হলো একটি সংকর জীব, কারণ এর মধ্যে একটি লম্বা বৈশিষ্ট্য আছে, অপর একটি বেটে বৈশিষ্ট্য আছে। ফেনোটাইপ কোনো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য বা গুণকে ফেনোটাইপ বলা হয়। যেমন ধরো মটর গাছের লম্বা কাণ্ড, খর্বকাণ্ড ইত্যাদি, এগুলো হলো ফেনোটাইপ, যা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। জিনোটাইপ কি? কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বা জিন সমষ্টিকে আমরা জিনোটাইপ বলি। বা তোমরা এইভাবেও বলতে পারো যে অন্তর্নিহিত জিন বা জিন সমাহারে জন্য জীবের কোনো চরিত্র প্রকাশ পায় তাকে জিনোটাইপ বলে। তোমরা এই বংশগতি সংক্রান্ত কতগুলি পরিভাষা এইটুকুই একটু দেখে নেবে। কোথাও অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এর পরবর্তী ভিডিও দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য আলাদাভাবে প্রকাশিত হবে।